প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ষষ্ঠ শ্রেণীর ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 15টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 15 = 15। ঋগ্বেদের অংশ স্তোত্র ভেগস্তুতি শ্লোক, উত্তর হবে ভেগস্তুতি। যে শিক্ষা ছিল ব্যক্তিগত তা হলো বৈদিক শিক্ষা, জৈন শিক্ষা, বৌদ্ধ শিক্ষা, উত্তর হবে বৈদিক শিক্ষা। মহাভারতের লেখক বাল্মীকি দণ্ডী কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, উত্তর হবে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। সেতুর জল ব্যবহারের জন্য জলকর দিতে হতো ধনী মানুষদের, কৃষকদের না কারিগরদের, উত্তর হবে কৃষকদের। তামিল ভাষায় রামায়ণ লেখেন বাগভট্ট, ভৃত্রহরি কম্বন, উত্তর হবে কম্বন। গুপ্ত যুগের পরে হাতেখড়ির মতো যে অনুষ্ঠান শুরু হয়েছিল তার নাম, উত্তর হবে বিদ্যারম্ভ। গৌতম বুদ্ধ মারা যান খ্রিস্টপূর্ব 486, খ্রিস্টপূর্ব 468, খ্রিস্টপূর্ব 540, খ্রিস্টপূর্ব 486 অব্দে। গোলমরিচের ফলন বিখ্যাত ছিল তামিলনাড়ুতে, কর্ণাটকে, কেরলে, উত্তর হবে কেরলে। মহাভারতের আদি নাম ছিল আদিকাব্য, মহাকাব্য, জয়কাব্য, জয়কাব্য। বেশিরভাগ মহাজনপদ যে নদী উপত্যকায় অবস্থিত ছিল গঙ্গা, যমুনা, কৃষ্ণা, উত্তর হবে গঙ্গা। যে পর্বতের উল্লেখ ঋগ্বেদে নেই সাতপুরা, হিমালয়, বিন্ধ্য, উত্তর হবে বিন্ধ্য। হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ, দেশ, জেলা, প্রদেশ। মৌর্য আমলে রাজপথের পাশে ফলক লাগানো হতো দূরত্ব ও দিক, জায়গার নাম, রাজার শাসন এলাকা বোঝাতে, উত্তর হবে দূরত্ব দিক বোঝাতে। নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ, বৃহদত্ত, শশাঙ্ক, ধননন্দ। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে পাটলিপুত্রে। মৃচ্ছকটিকার রচয়িতা হলেন, উত্তর হবে শূদ্রক। গুপ্তাব্দের প্রচলন করেন, উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। 2 থেকে রয়েছে পূর্ণবাক্য উত্তর যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থশাস্ত্রের রচয়িতাকে? কৌটিল্য। শিলাদিত্য উপাধি কার ছিল? হর্ষবর্ধন। কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছেন? তবে সুয়াংজান। ব্যাবিলনের একজন বিখ্যাত রাজার নাম লেখো, উত্তর হবে হামুরাবি। মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? উত্তর হবে দুটি নদীর মধ্যবর্তী দেশ। ভারতের নেপোলিয়ন বলে কাকে অভিহিত করা হয়? সমুদ্রগুপ্তকে। 3 থেকে রয়েছে ঠিক না ভুল নির্বাচন করো যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। লোহারের ব্যবহারের ফলে কৃষিকাজ কমেছিল, উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। গরিব মানুষ এর নিজেদের উদ্যোগে জলসেচ প্রকল্প তৈরি করতেন, উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। প্রথম দায়ারবুসের লেখতে হিন্দু শব্দটি পাওয়া যায়, উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল, উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল, উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ চালু করেন, উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। দিগম্বরগণ শ্বেত বস্ত্র পরিধান করতেন, উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। 4 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। গুপ্ত আমলের প্রথম স্থাপত্য হিসাবে ড্যাশ বানানো শুরু হয়ে, উত্তর হবে মন্দির। মগধ অঞ্চলে ড্যাশ ধানের চাষ বেশি দূরে শালি। প্রশ্ন, রত্নাবলী নাটকের রচয়িতা ছিলেন ড্যাশ, উত্তর হবে হর্ষবর্ধন। ড্যাশকে পিরামিডের দেশ বলা, উত্তর হবে মিশরকে। ইন্ডিকা বইয়ের লেখক ছিলেন ড্যাশ, উত্তর হবে মেগাস্থিনিস। মিশরীয় লিপিকে ড্যাশ বলা, উত্তর হবে হায়ারোগ্লিফিক লিপি। বেদের অপর নাম কি? উত্তর হবে শ্রুতি। 5 থেকে রয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো, প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। কস্তম্ভ কাশ্মীর দেবী চন্দ্রগুপ্তম হবে, বিশাখ দত্ত দণ্ডী হবে, দর্শকুমার চরিত, আর হর্ষবর্ধন হবে প্রিয়দর্শিকা। তাহলে কাশ্মীর হবে বুরজাহোম, দেবী চন্দ্রগুপ্তম হবে, বিশাখ দত্ত দণ্ডী হবে, দর্শকুমার চরিত, আর হর্ষবর্ধন হবে প্রিয়দর্শিকা। পরে তোমাদের 6 দাগে যে কোনো 5টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। সভা সমিতি কি? বৈদিক যুগে রাজাকে শাসন কাজে সাহায্য পরামর্শ দেওয়ার জন্য সভা সমিতির নামে পরিষদ ছিল। সভা বয়স্ক ব্যক্তিদের নিয়ে সভা গড়ে ওঠে। সমিতি গোষ্ঠীর সকলকে নিয়ে সমিতি গড়ে ওঠে। সভা সমিতিতে রাজাকে পরামর্শ দান, যুদ্ধ ও রাজনীতি বিষয়ে আলোচনা হতো। দিগম্বর ও শ্বেতম্বর কারা? জৈনদের 2টি সম্প্রদায় হল দিগম্বর ও শ্বেতম্বর। ভদ্রবাহু নেতৃত্বে দাক্ষিণাত্যের জৈনরা মহাবীরের অনুশাসনগুলি কঠোরভাবে মেনে চলতেন। তারা কোনো পোশাক পরতেন না, এই জন্য এদের দিগম্বর বলা হয়। অন্যদিকে স্থূলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতের জৈনরা সাদা কাপড় পরতেন, এই জন্য তাদের শ্বেতম্বর বলা হয়। ক্ষত্রপ কাদের বলা হতো? ক্ষত্রপ, মহাক্ষত্রপ শব্দগুলি রাজকীয় উপাধি। পারস্যে রাজ্য বা প্রদেশকে স্ট্র্যাপি বলা হতো। এই স্ট্র্যাপির শাসক। স্ট্র্যাপ শব্দের ধ্বনি বিকৃত ঘটে
হয় ক্ষত্রব্য। শক রাজারা মধ্য ও পশ্চিম ভারতে রাজ্য গড়ে তুলে এই ক্ষত্রব্য মহাক্ষত্রব্য উপাধি নেন। কাশ্যপন কি? মহাজনপদের যুগে মুদ্রা ব্যবস্থার বিকাশ ঘটেছিল। ব্যবসা বাণিজ্যে বিনিময়ের মাধ্যম হিসাবে ধাতুর মুদ্রা ব্যবহৃত হতো, আর কাশ্যপন হলো ধাতু তৈরি বহুল প্রচলিত এরকম এক ধরনের মুদ্রা যা সেন যুগে বিনিময় মাধ্যম ছিল। ব্রাহ্মী এবং খসলিপি কি? প্রাচীন ভারতীয় উপমহাদেশে দু ধরনের লিপি ব্যবহৃত হতো, একটি ব্রাহ্মী লিপি এবং অপরটি হলো খসলিপি। ব্রাহ্মী লিপি বাম দিকে ডান দিকে লেখা হতো, খসলিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। নগরাষ্ট্র বা পলিস কি? পর্বত সংকলন গ্রিসের অনেকগুলি পলিস গড়ে ওঠে। প্রাচীন গ্রিসে পাহাড়ি ঘেরা অনেকগুলি ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল। এই ছোট ছোট রাষ্ট্রকে বলা হতো নগরাষ্ট্র বা পলিস। দুটি বিখ্যাত পলিস হলো এথেন্স এবং স্পার্টা। প্রাকৃতিক ধর্মীয় শাসন কেন্দ্র হিসেবে পলিস গড়ে ওঠে। কে মিশরকে নীলনদের দান বলেছে? প্রাচীন সভ্যতা পিরামিডের দেশ মিশরকে নীলনদের দান বলা হয়। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলে মন্তব্য করেছেন। নীলনদ মরুপ্রায় মিশরের জীবনরেখার মধ্যে প্রবাহিত। নীলনদ না থাকলে মিশর দেশটিও মরুভূমি হয়ে যেত। এই জন্য হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলেছেন। কালিদাস রচিত দুটি বিখ্যাত নাটকের নাম লেখো। গুপ্তযুগের শ্রেষ্ঠ সাহিত্যিক এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি মহাকবি কালিদাস রচিত দুটি বিখ্যাত নাটকের নাম অভিজ্ঞান শকুন্তলা এবং মালকা বিজ্ঞাগ্নি মিত্রাম। সাথে করে যে কোনো 5টি প্রশ্ন দাও, প্রশ্নের মান 3 করে, 3 গুণ 5 = 15। চতুরাশ্রম প্রথা কি? আর্যদের সমগ্র জীবন ছিল ছকে বাঁধা 4টি পর্যায়ে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাসী বিভক্ত। চতুর্থ প্রথা ব্রহ্মচর্য। এই পর্যায়ে শিষ্যবাদ ছাত্ররা গৃহ থেকে পড়াশোনা করত। গৃহস্থ পড়াশোনা শেষে ছাত্ররা নিজের বাড়িতে ফিরে এসে বিবাহ করে সংসার পালন করত, যা গৃহস্থ নামে পরিচিত। বানপ্রস্থ এই পর্যায়ে বনবাসী জীবন পালন করতে হতো। 4 সন্ন্যাস বনে কুটির তৈরি করে বাকি জীবন সেখানে ঈশ্বর চিন্তায় কাটাতে হতো। এই চতুর্থাশ্রম শূদ্র ছাড়া বাকি 3 বর্ণের ক্ষেত্রে চালু ছিল। অষ্টাঙ্গিক মার্গ কি? গৌতম বুদ্ধ মানুষের নির্বাণ বা মুক্তি লাভের জন্য 8টি পথ বা মার্গের নির্দেশ দেন। এই 8টি পথ বা মার্গ অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। 1 সৎ বাক্য, 2 সৎ চিন্তা, 3 সৎ জীবিকা, 4 সৎ বাক্য, 5 সৎ জীবনযাপন, 6 সৎ প্রচেষ্টা, 7 সৎ দৃষ্টি, 8 সৎ সম্যক সমাধি। এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? গুপ্ত বংশের বিশেষ করে সমুদ্রগুপ্তের ইতিহাস জানার ক্ষেত্রে এলাহাবাদ প্রশস্তি বিশেষ গুরুত্বপূর্ণ। রচয়িতা এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। প্রশস্তি ব্রাহ্মী লিপি ও সংস্কৃত ভাষায় লেখা। গুরুত্ব এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের পূর্বপুরুষদের নাম জানা যায়। এছাড়া সমুদ্রগুপ্তের আর্যবর্ত ও দাক্ষিণাত্য বিজয় সহ ব্যক্তিগত গুণাবলীর কথা জানা যায়। মন্তব্য এই কারণে এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ। গুপ্ত সাম্রাজ্যের পতন কীভাবে ঘটে? একসময় বিশাল শক্তিশালী গুপ্ত সাম্রাজ্য বিভিন্ন কারণে পতনের পথে এগিয়ে চলে। পতনের কারণ: 1 দুর্বল সম্রাট। শেষের দিকে গুপ্ত সম্রাটরা খুব দুর্বল ছিলেন। বিচ্ছিন্নতা: গুপ্ত সম্রাটদের দুর্বলতার সুযোগে স্থানীয় শাসকেরা স্বাধীন হয়ে যায়। এর ফলে অনেক ছোট ছোট রাজ্যের সৃষ্টি হয়। 3 বৈদেশিক আক্রমণ। বিভিন্ন বৈদেশিক জাতির আক্রমণ দুর্বল গুপ্ত সেনাবাহিনী প্রতিরোধ করতে পারেনি। এক্ষেত্রে কোন আক্রমণ বিশেষভাবে উল্লেখযোগ্য? মন্তব্য এই সমস্ত কারণে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। অগ্রহার ব্যবস্থা কি? গুপ্তযুগে বিভিন্ন রকমের ভূমিদান ব্যবস্থা প্রচলিত ছিল। এমন একটি নিষ্কর ভূমিদান ব্যবস্থা হলো অগ্রহার। 1 বাংলার তাম্রলেখ। বাংলায় পাওয়া গুপ্ত আমলের একটি তাম্রলেখ থেকে গুপ্ত যুগে দানের উদ্দেশ্যে কেনা জমির কথা জানা যায়। এই জমিগুলি ব্রাহ্মণ বা বৌদ্ধবিহারকে দান করা হতো। জমিগুলি নিষ্কর ছিল। জমিদান: গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে বৌদ্ধবিহার বা ব্রাহ্মণকে জমিদান করা হতো। এই জমিদানকেই বলা হয় অগ্রহার ব্যবস্থা। ফলাফল: অগ্রহার ব্যবস্থার ফলে কৃষিকাজ ও কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। স্তূপ চৈত্য বিহার কি? স্তূপ গৌতম বুদ্ধ তার দেহাবশেষের ওপর স্তূপ তৈরি নির্দেশ দিয়েছেন। স্তূপ বলতে বোঝায় অর্ধগোলাকার ঢিবি। মৌর্য পরবর্তী যুগে মাটি দিয়ে স্তূপ তৈরি হতো। মৌর্য পরবর্তী সময়ে স্তূপ নির্মাণের প্রসার ঘটেছিল। শাসক ও ধনী ব্যক্তিরা স্তূপ তৈরি করে দিতেন। স্তূপের চারদিকে 4টি বড় দরজা থাকতো। এই দরজাগুলিকে তোরণ বলা হতো। তোরণগুলিকে ভাস্কর্য খোদাই করা হতো। বিখ্যাত স্তূপ: ভারতহুদ, সাঁচি ও অমরাবতী হলো বিখ্যাত স্তূপ। চৈত্য: স্তূপের সঙ্গে সঙ্গে চৈত্য বানানো হতো। পাহাড় কেটে গুহাবাস হিসাবে বেশিরভাগ চৈত্য বানানো হতো। চৈত্রের শেষ প্রান্তে উপাসনার জন্য একটি স্তূপ থাকতো। সাতবাহন যুগে নাসিক, পিতল, খোড়া, কার্লে প্রভৃতি অঞ্চলে চৈত্য বানানো হতো। বিহার: বিহার তৈরি হতো বৌদ্ধ ভিক্ষুকদের থাকা ও পড়াশোনার জন্য। বিহার হলো আসলে অনেকগুলি গুহার সমষ্টি। পরবর্তীকালে ইট দিয়ে সংঘারাম বা বিহার তৈরি করা হতো। টিকালেখ গান্ধার শিল্প: কুষাণ যুগে গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে গান্ধার অঞ্চলের বা গান্ধার অঞ্চলে যে শিল্পের উদ্ভব ঘটে তাকেই বলা হয় গান্ধার শিল্প। 1 শিল্পের বিষয়বস্তু: বৌদ্ধ ধর্মকে ঘিরে গান্ধার শিল্প গড়ে উঠেছিল। গান্ধার শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হলো বুদ্ধমূর্তি। বুদ্ধমূর্তির প্রতিষ্ঠা: গান্ধারের শিল্পীরা নতুন ধরনের বুদ্ধমূর্তি তৈরি করেন।
টেকালো নাক, টানা ভুরু, আধবোঝা চোখ মূর্তিগুলির বৈশিষ্ট্য। মূর্তির পায়ে রোমানদের মতো জুতো সোনালী রঙের ব্যবহার দেখা যায়। গুরুত্ব: বুদ্ধদের মূর্তির ভঙ্গিমা, পোশাকের ব্যবহার সব মিলিয়ে গান্ধার শিল্পে গ্রিক ও রোমান শিল্পের ছাপ দেখা যায়। ইরানীয় ও মধ্য এশিয়ার শিল্পের ছাপও গান্ধার শিল্পে পড়েছিল। 8 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। গান্ধার শিল্প সম্পর্কে যা জানো লেখো। নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যা জানো লেখো। মৌর্য আমলের শাসন ব্যবস্থার বর্ণনা দাও। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের রাজ্য সম্পর্কে কী জানো লেখো। গুপ্ত যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল তার সংক্ষেপে লেখো। প্রাচীন ভারত উপমহাদেশে জলসেচ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। আর তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেবে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিয়ে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিলাম। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমার কোশ্চেনটা দেখে নাও।